পৃথিবীর ইতিহাসে ইতোপূর্বে ঘটে যাওয়া বহু তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট, পরিণতি ও অর্জনের ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কোনো ন্যায়ভিত্তিক যৌক্তিক রাজনৈতিক আন্দোলন সাফল্য অর্জন করেছে, কখনোই ব্যর্থ হয়নি। এসব আন্দোলন সংগ্রামের প্রকৃতি ও আদর্শগত অবস্থানের মধ্যে ভিন্নতা থাকলেও অবৈধ দখলদারি স্বৈরশাসনের বিরুদ্ধে এগুলো সর্বদাই বিজয় লাভ করেছে। বিশ্বের প্রাচীন ইতিহাসেও স্বৈর শাসকদের বিরুদ্ধে বরাবর বিদ্রোহ ঘোষিত হয়েছে। কোথাও বিদ্রোহ সফল হয়েছে, কোথাও আবার ব্যর্থ হয়েছে। সাফল্য ও ব্যর্থতার ধারাবাহিকতায় আমরা দেখেছি আধুনিককালে কোনো স্বৈর শাসকই গণ অভ্যুত্থানের প্রবল প্রতিরোধের মুখে তার মসনদ রক্ষা করতে পারেনি। সম্প্রতি সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন গোটা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিং অং লাইন কি এই পতন থেকে কোনো শিক্ষা নেবেন? এই প্রশ্নের উত্তর আগামী মাসগুলোর মধ্যে বিশ্বের সামনে পরিষ্কার হয়ে উঠতে পারে। আসাদ ও মিন অং লাইন উভয়ের শাসন ব্যবস্থার মাঝে অদ্ভুত মিল রয়েছে, কিন্তু আসাদের যে ভুলগুলো তার শাসনকে শেষ করেছে সেগুলোর পুনরাবৃত্তি কি মিয়ানমারের শাসকরা করবেন? আসাদ প্রথমে সিরিয়ার শাসক হিসেবে অনেক শক্তিশালী ছিলেন। তার হাতে ছিল অভ্যন্তরীণ ও বৈশ্বিক শক্তির সাপোর্ট। তবে একসময় তিনি তাদের অস্বীকার করলেন। আসাদকে 25 বছর ক্ষমতায় থাকতে হয়েছে, কিন্তু তিনি একসময় জনগণের কণ্ঠরোধ ও সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালিয়েছেন। তার এই দমন পীড়নমূলক শাসনই একসময় তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। জনগণ যখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো তখন আসাদকে আর কেউ সাহায্য করতে আসেনি। আসাদের শাসন 2011 সালে আরব বসন্তের সময় ধ্বংস হতে শুরু করে। তার দেশের জনগণের দাবি ছিল সৎ ও গণতান্ত্রিক শাসন, কিন্তু আসাদ তা উপেক্ষা করে সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের প্রতিবাদ দমন করতে শুরু করেন। এরপর সেখান থেকে গড়ে ওঠা গণপ্রতিরোধ আসাদের পতনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, মিয়ানমারের সামরিক সরকার কি আসাদের মতো একই পথে চলবে? 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা দখল করে। তখন থেকেই দেশটির গণতন্ত্রের দিকে হাঁটতে থাকার রাস্তাটি একেবারে বন্ধ হয়ে গেছে। সেনাবাহিনী জনগণের উপর অত্যাচার চালাতে শুরু করেছে। ক্ষমতার একটা ছোট্ট অংশে জনগণের কাছে যেতে দেওয়ার কোনো চেষ্টাই দেখা যায়নি। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। প্রতিরোধ গোষ্ঠীগুলো গত বছর দেশটির প্রায় অর্ধেক অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মিয়ানমারের ভবিষ্যৎ নির্ভর করছে তার প্রতিবেশী দেশগুলোর ভূমিকার উপর। থাইল্যান্ড, চীন, ভারত এবং বাংলাদেশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে থাইল্যান্ডের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তাদের সীমান্তে প্রচুর শরণার্থী জড়ো হচ্ছে। আর এই শরণার্থীদের কারণে থাইল্যান্ডের মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। বিএসএমে বাংলাদেশে চীন, থাইল্যান্ড, মিয়ানমার অঞ্চলটি অনেকটা একে অপরের মধ্যে মিশে আছে। এই অঞ্চলের শান্তিরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ড আর চীন দুই দেশই মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে, কিন্তু তারা কি পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে পারবে? ভারতও মিয়ানমারের সংকটে এক গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতের নিজের নিরাপত্তা উদ্বেগ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে দিল্লিকে একটি নতুন কৌশল তৈরি করার দিকে নিয়ে যেতে পারে। চীন এবং রাশিয়া এই দুই দেশ মিয়ানমারের শাসক শ্রেণীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীন মিয়ানমারকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করে, তাই তারা মিয়ানমারের সংকট সমাধানে আরও বেশি সক্রিয় হতে পারে। একইভাবে রাশিয়া মিয়ানমারের সামরিক সরকারকে অস্ত্র সরবরাহ করে এবং তাদের শাসনকে সমর্থন করে, যদিও ইউক্রেনের যুদ্ধের কারণে এটি কিছুটা কমে গেছে। মিয়ানমার কি আসাদের ভুলগুলো থেকে শিক্ষা নেবে, নাকি একই পথে চলবে? মিয়ানমারের জনগণ এখন শান্তি ও গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। তারা পরিবর্তন চায়। আরমান আলী, ডেইলি সান।